ক্ষমতা, টাকা আর তার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অপরাধের জগৎ। আমরা কথা বলছি জেফ্রি এপস্টেইনের কাহিনী নিয়ে, আমেরিকার ইতিহাসের অন্যতম বড় একটা স্ক্যান্ডাল। একটা গল্প যা দেখিয়ে দেয় প্রভাবশালীরা কতটা মরিয়া হয়ে আইনকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করে। আশেপাশের দ্বীপের মানুষজন তারা এই দ্বীপটাকে একটা নামেই ডাকে, পেডোফাইল আইল্যান্ড। ভাবা যায়? শুধু এই একটা কথাই কিন্তু বলে দেয় যে স্বর্গের মতো দেখতে এই ব্যক্তিগত দ্বীপের ভেতরে আসলে কি ভয়াবহ কাণ্ড ঘটত। দেখুন, বাইরে থেকে দেখলে মনে হবে যেন ছবির মতো সুন্দর একটা জায়গা, ক্যারিবিয়ানের বুকে এক টুকরো স্বর্গ। কিন্তু এই ঝলমলে চেহারার পেছনেই এমন এক অন্ধকার সত্যি লুকিয়েছিল যা পরে পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। তো এই পুরো ব্যাপারটার গভীরে আমরা ঢুকব কয়েকটা ধাপে। প্রথমে দেখব ওই রহস্যময় দ্বীপের গোপনীয়তার কথা, তারপর কিভাবে পুরো সিস্টেমটাই ফেল করল, আর সবশেষে কেন এত বছর পরও এই স্ক্যান্ডালটা শেষ হয়নি। তো চলুন শুরু করা যাক গল্পের মূল চরিত্রকে দিয়ে। কে ছিলেন এই জেফ্রি অ্যাপস্টাইন? পর্দার আড়ালে থাকা এই লোকটার আসল পরিচয় কি? শুরুটা হয়েছিল একজন সাধারণ ম্যাথ টিচার হিসেবে, আর সেখান থেকে সোজা মাল্টিমিলিয়নের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। মানে এপস্টাইনের এই উত্থানটা ছিল রীতিমতো অবিশ্বাস্য। দুনিয়ার সব বাঘা বাঘা ধনীদের টাকা পয়সা সামলাতেন তিনি, আর এই সূত্র ধরেই ঢুকে পড়েন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। শুধু নামগুলো একবার দেখুন: বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, এমনকি ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু। কে নেই সেই লিস্টে? এরা সবাই ছিলেন তার ক্ষমতার বৃত্তের অংশ। আর এই হাই প্রোফাইল যোগাযোগগুলোই ছিল তার আসল বর্ম, যা তাকে বছরের পর বছর ধরে সব বিপদ থেকে বাঁচিয়ে রেখেছিল। এত কিছু ঘটছিল, কিন্তু সবই ছিল সবার চোখের আড়ালে, বছরের পর বছর। কিন্তু তারপর ২০০৫ সালে ফ্লোরিডায় মাত্র একজন কিশোরীর একটা ফোন কল, আর সেই একটা কলই এই বিশাল অপরাধের সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। শুরুতে ছিল মাত্র একজনের অভিযোগ, কিন্তু পুলিশ তদন্ত শুরু করতেই বেরিয়ে আসতে শুরু করল এক ভয়ঙ্কর নেটওয়ার্ক। মানে মাত্র কয়েক মাসের মধ্যেই পাম বিচ পুলিশ ৩৫ জন ভিকটিমকে খুঁজে বের করে। অপরাধটা এতটাই বড় আর ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত এফবিআইকে মাঠে নামতে হয়েছিল। এটা কিন্তু কোনো সাধারণ অপরাধ চক্র ছিল না, এটা ছিল একটা পিরামিড স্কিমের মতো। মানে একজন ভিকটিমকে টাকা দেয়া হতো নতুন আর একজনকে নিয়ে আসার জন্য। এভাবেই একজন আরেকজনকে এই ভয়ঙ্কর ফাঁদে ফেলত। আর টার্গেট করা হতো মূলত টিনেজ মেয়েদের, যাদের বয়স ১৮-র কম। এত প্রমাণ, এতগুলো ভুক্তভোগী, তারপরেও জেফ্রি এপস্টাইন প্রায় ছাড়া পেয়েই যাচ্ছিলেন। আর এখানেই গল্পের সবচেয়ে হতাশাজনক পর্বটা শুরু হয়, যেখানে আইনকানুন পুরো সিস্টেমটাই ভুক্তভোগীদের হতাশ করে। আসুন ৩টা সংখ্যা দেখি। প্রথমটা হল ৫৩। এটা কিসের সংখ্যা জানেন? এফবিআই রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা। ৫৩ পৃষ্ঠার এক ভয়ঙ্কর রিপোর্ট, যেখানে পাতার পর পাতা জুড়ে ছিল ভুক্তভোগীদের জবানবন্দি আর এপস্টাইনের অপরাধের পুঙ্খানুপুঙ্খ প্রমাণ। দ্বিতীয় সংখ্যা ৩৬। এফবিআই অন্তত ৩৬ জন অপ্রাপ্ত বয়স্ক ভুক্তভোগীকে শনাক্ত করেছিল। এটা শুধু একটা নাম্বার না, এটা ৩৬টা নষ্ট হয়ে যাওয়া জীবনের গল্প। আর সবশেষ সংখ্যাটা হল ১৮। এটাই ছিল চূড়ান্ত পরিহাস। এত জঘন্য অপরাধের শাস্তি মাত্র ১৮ মাস, আর সেটাও কোনো সাধারণ জেলে নয়, একটা প্রাইভেট জেল উইংয়ে, যেখানে সে দিনের বেলা জেল থেকে বেরিয়ে কাজ করতেও যেতে পারত। এই অদ্ভুত চুক্তিটা করিয়েছিলেন তখনকার ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অকোস্টা। আর চুক্তিটা করা হয়েছিল এতটাই গোপনে যে ভুক্তভোগীদেরও কিছু জানানো হয়নি, যা ছিল আমেরিকান আইনের সরাসরি লঙ্ঘন। এই ডিলের কারণে অ্যাপস্টিন আর তার সঙ্গীরা ভবিষ্যতের সব ফেডারেল চার্জ থেকে বেঁচে যায়, আর মাত্র ১৩ মাস পরেই সে জেল থেকে বেরিয়ে আসে। তো গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু না, একজন সাংবাদিকের অদম্য সাহসের কারণে এই মামলাটা আবার নতুন করে সবার সামনে চলে আসে। নামটা মনে রাখুন, জুলি কে ব্রাউন, মিয়ামি হ্যারাল্ডের সাংবাদিক। তার ইনভেস্টিগেটিভ সিরিজ পারভার্সন অফ জাস্টিস ওই গোপন চুক্তিটার কথা ফাঁস করে দেয়, আর তারপরই দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সেই চাপের মুখেই নিউ ইয়র্কের প্রসিকিউটররা অ্যাপস্টাইনের বিরুদ্ধে আবার তদন্ত শুরু করতে বাধ্য হয়। তো ২০১৯ সালে অ্যাপস্টিনকে আবার অ্যারেস্ট করা হলো। এবার তার কপালে অন্তত ৪৫ বছরের জেল জুটবে, এটা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু বিচার শুরু হওয়ার আগেই গল্পে এমন এক টুইস্ট আসলো যা কেউ কল্পনাও করেনি। আর সেখান থেকেই এই কথাটা ভাইরাল হয়ে যায়, এপস্টাইন ডিডেন্ট কিল হিমসেলফ। ২০১৯-এর ১০ই আগস্ট এপস্টাইনকে তার জেলের সেলে মৃত অবস্থায় পাওয়া গেল। অফিসিয়ালি বলা হলো এটা আত্মহত্যা।
কিন্তু ভাবুন তো, জেলের সিসিটিভি ক্যামেরা নষ্ট, গার্ডরা ঘুমিয়েছিল, আর লোকটা জানত দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষদের সব গোপন কথা। এই সব কিছু মিলিয়ে অনেকেই বিশ্বাস করে তাকে আসলে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাপোস্টাইনের মৃত্যুতে কিন্তু গল্পটা শেষ হল না, বরং শুরু হলো এক নতুন অধ্যায়। তার মৃত্যুর পর জন্ম নিল হাজারো প্রশ্ন আর রাজনৈতিক ঝড়, আর সেই ঝড়ের একেবারে কেন্দ্রে চলে এলেন তার অনেক দিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প। মজার ব্যাপার হলো, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প কিন্তু কথা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে এপস্টাইনের সব ফাইল পাবলিক করে দেবেন। কিন্তু ক্ষমতায় আসার পর পুরো 180 ডিগ্রি ঘুরে গেলেন। তার প্রশাসন তখন বলতে শুরু করল এটা নাকি ডেমোক্র্যাটদের একটা ধাপ্পাবাজি, আর কোনো ক্লায়েন্ট লিস্টই নাকি নেই। ট্রাম্প আর অ্যাপস্টাইনের বন্ধুত্ব কিন্তু একদিনের না, প্রায় 20 বছরের পুরনো। তারা একসাথে পার্টি করতেন, একে অপরের বাড়িতে যাতায়াত ছিল। এমনকি প্রকাশিত ফাইল থেকে জানা যায় যে ট্রাম্প অ্যাপস্টাইনের কুখ্যাত প্রাইভেট প্লেনে কমপক্ষে 8 বার উড়েছিলেন। পরে যখন চাপের মুখে কিছু ফাইল প্রকাশ করা হলো, সেগুলোর বেশিরভাগ অংশই ছিল কালো কালি দিয়ে ঢাকা, মানে কিছুই পড়ার উপায় নেই। যেমন একটা ফাইলে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার, ব্যাস, এরপরেই সবটা ব্ল্যাকআউট করে দেওয়া। কি ছিল সেখানে তা আর জানার উপায় রইল না। তবে এই আধা খাপচা প্রকাশিত ফাইলগুলো থেকেই কিছু শকিং অভিযোগ সামনে চলে আসে। যেমন একজন লিমুজিন ড্রাইভারের এফবিআইকে করা একটা ফোন কল, যেখানে সরাসরি ট্রাম্প আর এপস্টিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। আবার এপস্টিনের সই করা একটা চিঠি, যেখানে দাবি করা হয়েছে যে প্রেসিডেন্টও নাকি অল্পবয়সী মেয়েদের পছন্দ করেন। যদিও এসব অভিযোগ কখনো প্রমাণ করা যায়নি, কিন্তু এগুলো এই কেলেঙ্কারিকে আরও রহস্যময় করে তুলেছে। আর এখানেই আমরা এসে পৌঁছাই সবচেয়ে বড় প্রশ্নটাতে। এখনও 10 লাখের বেশি ডকুমেন্ট অপ্রকাশিত রয়ে গেছে। ভাবুন তো, এপস্টিনের ওই ব্ল্যাক বুকে আর কার কার নাম লুকিয়ে আছে? আরও কতজন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বা বিলিয়নিয়ারের আসল চেহারা ওই ফাইলগুলোর ভেতরে চাপা পড়ে আছে? এই উত্তরটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না। এই রহস্যের শেষ কোথায় তা কেউ জানে না।